গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৫১,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলের দেয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তহবিল স্থগিতের পর এবার হার্ভার্ডের কর ছাড় সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের। হার্ভার্ডকে ইহুদি বিরোধিতার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এবং জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়েও প্রতিক্রিয়া জানালো দেশটি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছে আমি মাহবুবা জারিন দায়না। ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরও অন্তত ২৩ ফিলিস্তিনি। ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে। ইসরায়েলের দেয়া ৬ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে হামাসের সামরিক শাখা জানিয়েছে মার্কিন ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারের পাহারায় থাকা গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দীকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল বোমা বর্ষণের পর এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের এই সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছেন। তহবিল স্থগিতের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এ হুমকি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টিকে নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তনের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। যারা রাজনৈতিক আদর্শিক ও সন্ত্রাসবাদ প্রচার করতে থাকবে তাদের করমুক্ত মর্যাদা কেড়ে নেওয়া হবে। কর ছাড় দেওয়া হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে যেখানে জনগণের উপকার হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন কথাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত $2 বিলিয়ন বেশি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হার্ভার্ডকে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশও দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা বা অ্যান্টিসেমিটিজম মোকাবিলা করা সম্ভব। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে হার্ভার্ডের ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি, যার বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। এর আগে গেল সোমবার ট্রাম্প প্রশাসনের বেশ কিছু দাবি প্রকাশ্যেই প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এটি প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় যারা প্রেসিডেন্টের দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। এমন নজির পূর্বে আর কোনোদিন দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে হোয়াইট হাউস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিল হলে প্রতি বছর বিশ্ববিদ্যালয়টিকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের চাওয়া হার্ভার্ডে চলমান ইহুদি বিরোধিতার প্রতি যে সহিষ্ণুতা দেখানো হচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয়টি ক্ষমা চাক। ট্রাম্প চাচ্ছেন হার্ভার্ড ক্ষমা চাক এবং হার্ভার্ডকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। গত বছর গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। বেশ কিছু জায়গায় পুলিশ ও ইসরায়েলপন্থীদের সঙ্গে
বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অনেক ধর্মীয় ও দাতব্য সংস্থাও ফেডারেল আয়কর পরিশোধ করা থেকে অব্যাহতি পেয়ে থাকে। তবে এই মূল্যবান কর ছাড় সুবিধা তখনই বাতিল হতে পারে যখন কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ায়। ইমতিয়াজ আহমেদ, RTV। বিশ্বে এক প্রকার অস্থিরতা তৈরি করে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই ধারাবাহিকতায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় দেশটিতে গ্রেপ্তার হলেন নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহসেন মাহদাবি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় একই বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খলিল এবং টাফটাস বিশ্ববিদ্যালয়ের রুমেইসা ওস্তুরকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ৪৭তম মার্কিন নির্বাচনে বিশ্বের সকল যুদ্ধ বন্ধের অঙ্গীকার নিয়ে আসা ডোনাল্ড ট্রাম্প যেন এবার ভিন্ন রূপ দেখাচ্ছে তার দেশসহ বিশ্ববাসীকে। ট্রাম্পের কার্যকলাপে এক প্রকার বৈষম্য ও অস্থিরতা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এবার সেই চিত্রই দেখা গেল খোদ যুক্তরাষ্ট্রে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিক্ষোভের সংগঠন মহসেন মাহদাবি। গ্রিন কার্ডধারী এই শিক্ষার্থীর আগামী মাসে স্নাতক সম্পন্ন করার কথা ছিল। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় একই বিশ্ববিদ্যালয়ের মাহমুদ খলিল এবং টাইফস বিশ্ববিদ্যালয়ের রুমেইসা ওস্তুরকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। মাহদাবির আইনজীবী লুনা দ্রুবি জানিয়েছেন, ক্যাম্পাসে গাজা ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের সরাসরি পাল্টা জবাবে তাকে কাস্টডিতে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুজন পুলিশ তাকে একটি গাড়িতে তুলছে। মাহদাবির আইনজীবী দ্রুবি বলেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার অপরাধে এবং একজন ফিলিস্তিনি পরিচয়ের কারণেই তাকে আটক করেছে ট্রাম্প প্রশাসন। গাজায় ঘটে যাওয়া নৃশংসতার বিরুদ্ধে যারা মুখ খুলছেন তাদের মুখ বন্ধ করার চেষ্টাতেই এই আটকে রাখা। এটি অসাংবিধানিক বলেও জানান তিনি। আদালতে দাখিল করা নথির তথ্য অনুযায়ী মাহদাবির পরিচয় পশ্চিম তীরের শরণার্থী শিবিরে। সেখান থেকে তিনি 2014 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দর্শনে পড়াশোনা করা এই শিক্ষার্থী বৌদ্ধ ধর্মের বিশ্বাসী, যার ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রে রয়েছে অহিংসা এবং সহানুভূতির আদর্শ। নথিতে উল্লেখ করা হয়েছে এমনটাই। 2015 সাল থেকে মাহদাবির যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে বলে জানিয়েছে তার আইনজীবী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন স্টুডেন্ট সোসাইটির সহ প্রতিষ্ঠাতা মাহদাবি গত ডিসেম্বরে CBS এর 60 মিনিটস অনুষ্ঠানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছিলেন, যদিও ইসরায়েল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। রাকিব হাসান, RTV। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরে একের পর এক নির্দেশ জারি করে চলেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নীতি নিয়ে নানা সমালোচনাও শুরু হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি সবকিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার 100 দিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ট্রাম্পের সরকার। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। ভুল সিদ্ধান্ত কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে পারে সেটি দেখেছে মন্তব্য করে জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেও স্মরণ করিয়ে দেন টমি ব্রুস। এ সময় বাংলাদেশের আদালতে ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রসঙ্গ উঠে আসে, যদিও এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া উল্লেখ করে এড়িয়ে যান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। আমরা প্রতিবেদনগুলোও দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না, তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবেলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে। ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনার শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে স্টিভ উইটকফ বলেন,
যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে, যার অর্থ ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সাম্প্রতিক হামলায় 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম বিবিসি। গেল সপ্তাহে দারফুরের এল ফাশের শহরের আশপাশে থাকা শরণার্থী শিবিরগুলোর ওপর ভয়াবহ হামলা চালায় আরএসএফ এর লক্ষ্য ছিল এল ফাশের শহর দখল নেয়া। মূলত এই শহরটি এখনও সুদানের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুর অঞ্চলের শেষ বড় শহর। 2023 সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। এই সংঘাত বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের জন্ম দিয়েছে, ঘরছাড়া করেছে কোটি কোটি মানুষকে। রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন প্রদেশের উপর দিয়ে প্রবল বালুঝড় বয়ে গেছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 3747 জন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার বাগদাদ এবং আরও কয়েকটি প্রদেশে বালুঝড় হয়েছে। এতে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে কয়েক হাজার মানুষ। অসুস্থদের সবাই শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের জেরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইরানের স্থান পঞ্চম। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।